সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বিষয়ে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলছি, অর্থাৎ আমাদের চ্যাপ্টারের নাম হলো গতিবিদ্যা। আমাদের চ্যাপ্টারের নাম হলো নিউটনীয় বলবিদ্যা, যেটা আমরা বোর্ডে লিখে রাখছি আর কি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্লাসটি লাইভ দেখছো তারা একটু কমেন্টে জানাবে যে ক্লাস তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা কথা বোঝা যাচ্ছে কিনা। সেই সাথে তোমরা তোমাদের বন্ধুদের ইনভাইটেশন পাঠিয়ে দাও ক্লাসে। একই সাথে তোমার অন্য বন্ধুরাও যেন ক্লাসে যোগ দিতে পারে, সেজন্য তাদের সুবিধার জন্য ক্লাসটি তোমরা তোমাদের পেজে শেয়ার দিয়ে দাও। তো আমি ক্লাসটি একই সাথে শেয়ার দিয়ে দিচ্ছি। জেবা জানাচ্ছে হ্যালো স্যার। হ্যালো, দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা সেই বিষয়ে জেবা, সাদিয়া, ফারহানা, জুই তোমরা একটু জানাও যে দেখা যাচ্ছে কিনা। একই সাথে তোমরা ক্লাসটি শেয়ার দিয়ে দাও তোমাদের বন্ধুদের ট্যাগ করে। তোমরা শেয়ার দিয়ে দিলে কি হবে, একই সাথে তোমার অন্য বন্ধুরাও ক্লাসগুলো দেখতে পারবে। তো আজকে আমরা কি কি বিষয়ে কথা বলবো সেই বিষয়গুলো আমরা প্রথমে একটু তোমাদের জানাবো, সাম আপ করবো। আজকে আমরা কথা বলবো একেবারে বেসিক বিষয় নিয়ে, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের। তো তোমরা বন্ধুরা ক্লাসটা আগে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের একটু ট্যাগ করে দাও। একই সাথে তোমরা জানাও যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা বোর্ড বোঝা যাচ্ছে কিনা। বোর্ডে লেখা আছে নিউটনীয় বলবিদ্যা এবং ডান পাশে কিশোর বাতায়ন লেখা আছে। তোমরা সেটি বুঝতে পারছো কিনা সেটি তোমরা একটু আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারলে সুবিধা হবে আর কি, যে তোমাদের দিক থেকে আরও কোনো সমস্যা হচ্ছে না। আর তোমরা বুঝতে পারছো যে অনলাইন ক্লাসের আসলে কিছু প্রবলেম থাকতে পারে, যদিও এখানে সাজ্জাদ বিন আমির জানাচ্ছে যে সাউন্ড ক্লিয়ার। তারপরেও তোমরা একটু জানাও যে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। তো বন্ধুরা, তোমাদের উপরে কথার উপরে ভিত্তি করে আসলে ক্লাসটা রান হবে, চলবে। যদিও আমরা 1 ঘন্টা থাকবো আজকের ক্লাসে, তো চেষ্টা করো আর কি যে সর্বোচ্চ সময়টুকু যে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, তোমরা যে কাজটি করবে অবশ্যই খাতা কলম তোমরা সাথে রাখবে। খাতা কলম নিয়ে আমরা ক্লাস শুরু করতে চাই। একই সাথে আমরা আমাদের অন্য বন্ধুদেরও একটু ইনভাইটেশন পাঠাচ্ছি, যারা সহজেই ক্লাসে যোগ দিতে পারে। তো তোমরা এখনো যারা ক্লাসটি শেয়ার করোনি তারা শেয়ার করে দাও, সাথে সাথে কমেন্ট বক্সে তোমার বন্ধুদের একটু ট্যাগ করে দাও। বন্ধুদের ট্যাগ করলে কি হবে, বন্ধুরাও তোমার সাথেই ক্লাসে যোগ দিতে পারবে এবং তোমরা বাড়ির কাজ হোমওয়ার্কগুলো নিয়ে বন্ধুদের সাথে তোমরা শেয়ারও করতে পারবে, কথাও বলতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসে আগাই। তো যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে কে কে আজকের ক্লাসে যোগ দিয়েছে। এখন 7:02 বাজে, আমরা আর 2টা মিনিট পরে ক্লাসটা শুরু করতে চাই। তো তোমরা এখনো যারা ক্লাসটি শেয়ার দাওনি তারা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদের ট্যাগ করে। একই সাথে তোমাদের প্রোফাইলে শেয়ার দাও। আমি বারবার এই কথাটিকে অধিক গুরুত্ব দিচ্ছি, কারণ একসাথে সবাই মিলে ক্লাসে যোগদান করলে কি হবে, শুরু থেকে ক্লাসটি তোমরা ধরতে পারবে এবং সবাই ক্লাসে সাড়া দিতে পারবে। যদিও আমাদের শিডিউলে আগেই বলা ছিল যে আমরা ক্লাস 7টার সময় শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো বন্ধুরা, আমরা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো এই মুহূর্তে কে কে আমাদের সাথে ক্লাসে আছে সেটা আমরা একটু বলে নিই। তো ক্লাসে যোগ দিয়েছে মাহফুজ আহমেদ, দৌলতপুর আল্লাহ দরগা, মানে কুষ্টিয়া থেকে। সে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহান আজিম, সে উম্মে হাবিবাকে ট্যাগ করেছে। মাহমুদুল হাসান মিথুন, সাউন্ড টু ক্লিয়ার বাট ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি বড় করে লিখবো, তো তোমাদের দেখো কোনো সমস্যা হয় কিনা। তা IPTI প্রতিদিনই ক্লাসে থাকে। আয়েশা জামান, মিন্টু রহমান, আসসালামু আলাইকুম স্যার, আমি বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম। ওয়ালাইকুম আসসালাম, অভিনন্দন আমাদের ক্লাসে। তাহাসুম মুন, সে বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরও একটু ক্লিয়ার করা যায় না স্যার? নওশিন বগুড়া থেকে। রিফা জারিফ, রিফা রাফিয়া, সানজিদা ফ্রম দিনাজপুর। আমিনুল ইসলাম পারভেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহাসুম মুন, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের দিকে আমরা মনে হয় যেতে পারি। তো তোমরা দেখো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা কথা বলবো
নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে একেবারে বেসিক থেকে, সেখান থেকে আমরা ধাপে ধাপে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব এবং একই সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব, সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। একই সাথে আমরা সমাধান করার চেষ্টা করব যে যখন আমরা অ্যাডমিশন টেস্ট দেব সেই প্রশ্নগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। তো তোমাদের একটা ছোট্ট কাগজ দেখাচ্ছি আমি, যে নিউটনের গতিসূত্র অর্থাৎ একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। এখানে আছে নিউটনের গতিসূত্র, তারপরে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা, বল কি, মৌলিক বলগুলো আমরা বলবো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র অন্যান্য সূত্রে আসা যায় সেগুলো বলবো, ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা প্রমাণ করব, তারপরে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সেই সাথে আমাদের আরেকটি টপিক থাকবে, সেটা হলো জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ। আমরা এই টপিকগুলো নিয়েই আমরা আজকে ক্লাস শুরু করতে চাই। তো বন্ধুরা, তোমাদের সাথে এখন কথা হবে একেবারে বেসিক বিষয় নিয়ে, সেটা হলো বল কি। বলের সংজ্ঞা দেওয়া দরকার নাই, তোমরা বলবা বলের বৈশিষ্ট্য কি কি। অর্থাৎ প্রশ্ন হলো বলের বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকতে হবে একটি বলের। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যখন তুমি এমসিকিউ উচ্চতর দক্ষতার প্রশ্ন সমাধান করবে, বিশেষ করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, সেই ক্ষেত্রে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো একটু জানা থাকতে হবে এমসিকিউ এর জন্য। তো বন্ধুরা, বল হলো কোনো বস্তুর উপর ক্রিয়া করবে, তারপরে কি হবে, কি কি বিষয় থাকলে আমরা এই বস্তুটাকে বল বলতে পারবো, অর্থাৎ আমরা জানতে চাই বলের বৈশিষ্ট্য। তো তোমরা কে কে বলের বৈশিষ্ট্য বিষয়ে বলতে চাচ্ছ একটু দেখি। আমি তোমাদের প্রশ্নের উত্তর জানতে চাই। স্যার আগের ক্লাসের HW, থ্যাংক ইউ। এই যে দেখো, তোমাদের বাড়ির কাজ নিয়ে এত টেনশন, ঠিক আছে, আমরা এগুলো দেখছি এবং তোমাদের আমরা ফাইনালি শীট আকারেও আমরা কমেন্টে উল্লেখ করব। তোমরা দেখছো যে কিশোর বাতায়ন পেজে, তারপরে কিশোর বাতায়ন কানেক্ট গ্রুপে, সেখানে কিন্তু প্রতিদিন বাড়ির কাজ একেবারে লিখে দিচ্ছেন কিশোর বাতায়ন কর্তৃপক্ষ। তো আমরা বাড়ির কাজ যারা জমা দিবে তাদের নিয়ে ফাইনালি একটা তালিকা করে আমরা কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। সাদিয়া ফারহানা জুই, সে লিখছে স্মরণ ঘটতে হবে। স্মরণ না ঘটলে কি বল হবে না? যে আমি এই বোর্ডে ধাক্কা দিচ্ছি, বল দিচ্ছি, কিন্তু স্মরণ হচ্ছে না, তো এটা কি বল না? ফারহানা একটু চিন্তা করে বলো। ফোর্স ক্রিয়েট এক্সিলারেশন, সাজ্জাদ বিন আমির খুব সুন্দর কথা বলছে যে বল অবশ্যই ত্বরণ সৃষ্টি করবে, এটা একটা দিক। তারপরে স্যার লেখা ভালো করে দেখা যাচ্ছেন, বুঝলাম না জয়নাল আবেদিন, একটু পরিষ্কার করে লিখতে হবে। আচ্ছা, আশরাফুল ইসলাম শান্ত, হ্যাঁ আমার প্রশ্ন ছিল এরকম যে বলের বৈশিষ্ট্য। তাহলে প্রথম কথা হলো বল হলো কোনো বস্তুর উপরে ক্রিয়া করবে, ত্বরণ সৃষ্টি করতে পারে। আর একটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি, সেটি আমি হেল্প করি তোমাদের, সেটি হলো বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তোমরা তো জানো যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ আমি যদি এখানে আঘাত করি তাহলে আমার হাতেও লাগবে। তুমি যদি কাউকে গালি দাও, গালমন্দ করো, সে তোমার সাথে ভালো ব্যবহার করবে না। দিস ইজ ভাইস ভার্সা। এখানেও তার মানে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আসলে এই গতির তৃতীয় সূত্র কাজ করে। তার মানে তোমার একজন বন্ধু যে তোমার সাথে হয়তো ভালো ব্যবহার করছে না, তুমি যদি ফোন দিয়ে তাকে বলো আসসালামু আলাইকুম বলে কথা শুরু করো, বা শুভ সকাল দোস্ত কেমন আছিস, দেখবা সে তোমাকে পাল্টা খারাপভাবে কথা বলছে না। তার মানে ঠিক আমরা যেমন সম্পর্ক রাখতে চাই, ঠিক সেই রকম একটা অ্যারেঞ্জমেন্ট তোমাকে করে দিতে হবে, তারপরে সে তোমার সাথে তেমন করবে। ঠিক নিউটনের গতির তৃতীয় সূত্র এরকম, অর্থাৎ এটাই অন্যতম বৈশিষ্ট্য যে বল জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা, আমরা এখন যে কথাটি বলতে চাই, গতির তিনটি সূত্র, সূত্র তিনটি তোমরা জানো, যেহেতু আমাদের এই ক্লাসে 9-এর স্টুডেন্ট, 10-এর স্টুডেন্ট, একই সাথে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে পরীক্ষার্থী, সবাইকে নিয়েই আমরা ক্লাসটা করছি। তো গতির তিনটি সূত্র আমরা একটু রিভিউ করতে চাই। প্রথম সূত্র হলো বাহ্যিক বলের অনুপস্থিতি, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র আমাদের লাগবে, আমরা যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র দেখতে চাই, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেগুলো কিভাবে হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর 3 নম্বর সূত্র তো তোমরা জানো, একটু আগে বললাম যে প্রতিক্রিয়ার সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। এই হলো 3টা সূত্র। তো এখন আমরা যেটি বলতে চাই যে প্রশ্নটি হলো নিউটনের সূত্রের সীমাবদ্ধতা কি। বন্ধুরা, এই উত্তরটি আমি তোমাদের থেকে প্রত্যাশা করছি। তোমরা নিজেরাই বলবে যে নিউটনের সূত্রের অর্থাৎ গতিসূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা বা ত্রুটিও বলতে পারো,
যে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা কি, এটা আমরা তোমাদের থেকেই এই উত্তরটি প্রত্যাশা করছি যে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা কি, অর্থাৎ এইটা ওভারকাম করে আমাদের অন্য কোথাও যেতে হয় কেন, এই কথাটি তোমরা কে উত্তর করতে পারো। আমি জানি যে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা উত্তর করছে। এজাজ মাহমুদ ফাহিম, স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে গতিশীল করা, খুব সুন্দর। বলের দিক আছে, কোনো বস্তুকে বিকৃত করতে পারি, গুড, খুব সুন্দর, অসাধারণ। স্যার আমার কমেন্ট পড়েন না কেন, এমডি হুশিয়ার নাকি, এ নামটা এরকম নাকি অন্য কিছু? আচ্ছা, তো ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হলো আমাদের যে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। আমি একটু হেল্প করি তোমাদের। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা এই জায়গায় যে কোনো বস্তুর বেগ যদি অসীম হয়, মানে আলোর বেগের কাছাকাছি, আসলে আলোর বেগের কাছাকাছি দেয়াটাই মানে আমাদের কাছে একেবারে মানে এটা অসম্ভব ব্যাপার আর কি। তো এই জন্য কথাটাকে আমি এভাবে বলছি। তো আলোর বেগের কাছাকাছি যদি কোনো বস্তুর বেগ হয়, তবে সেই বস্তুর হিসাব নিকাশ কিন্তু আমরা আসলে নিউটনের গতিসূত্র দিয়ে আর করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাহায্য নিতে হয়, সেই ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের সূত্রে আমাদের চলে যেতে হয়। এই হলো মূল কথা। তো বন্ধুরা, আমরা এখন কথা বলতে চাই মৌলিক বল নিয়ে। আমরা কথা বলতে চাই মৌলিক বল নিয়ে। তো তোমরা জানো যে মৌলিক বল হলো 4 প্রকার। যে 4 প্রকার মৌলিক বল কি কি, আমরা একটু ছোট্ট করে আমরা একটু তালিকা তৈরি করি। যে 1 নম্বর হলো মহাকর্ষ বল। মহাকর্ষ, আমরা একেবারে বেসিক বিষয় নিয়ে কথা বলছি, আমরা একটু পরেই একটু ভেতরের দিকে যাব গাণিতিক সমস্যা সমাধানের জন্য। তারপরে হলো তাড়িৎ চৌম্বক বল, অর্থাৎ তড়িৎ আছে এর মধ্যে, চৌম্বকও আছে এর মধ্যে, তাড়িৎ চৌম্বক বল, বিদ্যুৎ এবং চৌম্বক নিয়ে। 3 নম্বর হলো নিউক্লিয় সবল বল। নিউক্লিয় সবল, এই বলগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা, একটু না অবশ্যই ধারণা থাকা দরকার। আর নিউক্লিয় দুর্বল বল। তো তোমরা যারা এগুলো জানো তারা একটু কমেন্টে ছোট ছোট করে লিখতে পারো যে কোন বলের প্রকৃতি, কোন বলের বৈশিষ্ট্য কিরকম। নিউক্লিয় দুর্বল বল, তো এইগুলো নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, মহাকর্ষ বল সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে যে তোমরা জানো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। তো এই বলের পাল্লা হলো অসীম পর্যন্ত, অর্থাৎ মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে এই বল আছে। তবে এই বলের পাল্লা অসীম হলেও বলের মাত্রা, তীব্রতা সেটি কিন্তু খুবই কম। তাড়িৎ চৌম্বক বল, আসলে এই বলটি যদি না থাকতো তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্ভব ছিল না। অর্থাৎ বস্তুর মধ্যে যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়ার সময়, সেটি তৈরি করে থাকে এই তাড়িৎ চৌম্বক বল। অপরদিকে নিউক্লিয় সবল বল, এই বলটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বলটি না থাকতো তাহলে এই মহাশূন্যের সবকিছু ফাঁকা থাকতো, হাওয়ার মতো থাকতো, অর্থাৎ কোনো বস্তু থাকতো না। কেমন একটু দেখি আমরা, যে এখানে আমরা বললাম সোডিয়াম, সোডিয়ামের মধ্যে 11টি প্রোটন আছে, বা আমরা যদি বলি পটাশিয়াম, পটাশিয়ামের মধ্যে 19টি প্রোটন আছে। কার মধ্যে? খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসের মধ্যে। অর্থাৎ এই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে এতগুলো যে প্রোটন আছে, প্রোটনের চার্জ আবার ধনাত্মক, তাহলে নিয়ম অনুযায়ী এই ধনাত্মক আধান বিকর্ষণ করে পুরো মোলটাকে বা পুরো বস্তুটাকে তো ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু সেটা পারে না, শুধুমাত্র এই নিউক্লিয় সবল বলের কারণে। এবং সবচেয়ে শক্তিশালী বল এই নিউক্লিয় স্ট্রং ফোর্স বা নিউক্লিয় সবল বল। এই বল নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ তার মধ্যে এটি কাজ করে, অর্থাৎ 10⁻15 মিটার। এটা তুমি ক্লাস 9 থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমার জন্য এটি প্রশ্ন, যে নিউক্লিয় বলের পাল্লা কত, অর্থাৎ কত দূর পর্যন্ত এটি কাজ করতে পারে। তারপর নিউক্লিয় দুর্বল বল, তোমরা জানো যে নিউক্লিয়, আচ্ছা বল এখানে ডাবল লিখে ফেলেছি, নিউক্লিয় দুর্বল বলের মধ্যে, অর্থাৎ যেই বলের কারণে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, অর্থাৎ যে বস্তুর যাদের পারমাণবিক সংখ্যা 82-র বেশি, সেই বস্তুগুলোর মধ্যে যে ক্ষয়ের যে বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটা আসলে নিউক্লিয় দুর্বল বলের কারণে হয়। এই হলো নিউক্লিয় বল সম্পর্কে ধারণা। তো বন্ধুরা, আমরা এখন ছোট্ট প্রশ্ন একটু দেখতে চাই, সেটা হলো গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা প্রথম সূত্র পেতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা 2 মার্কের পরীক্ষার জন্য। অর্থাৎ পরীক্ষায় যে 2 মার্ক, অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্ন আসে, যে গতির দ্বিতীয় সূত্র থেকে সূত্র হতে
প্রথম সূত্র দেখাও, কিভাবে আমরা যেতে পারি বা যাওয়া যায় এটি ব্যাখ্যা করো। এটা আমাদের 2 মার্কের জন্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে গতির দ্বিতীয় সূত্র, এটা তোমরা কে কে পারবে তোমরা একটু জাস্ট কমেন্টে জানাও যে তুমি বুঝতে পারছো বা তুমি এই প্রশ্নটি ধরতে পারছো। আমি একটু দেখে নিই যে তোমরা কারা কারা আমাদের ক্লাসে যোগ দিয়েছো। সাদিয়া ফারহানা জুই খুব অসাধারণ কথাবার্তা বলছে যে গ্রাভিটেশনাল ফোর্স নামক কণার বিনিময় ঘটে এই বিক্রিয়ায়, গুড। তারপরে এখানে আছে গুড বাই বলছে, গুড। কি নাম তোমাদের দেখো, মাহফুজুল আবেদিন, ইউ আর সো ফান। অসীম সরকার বলছে, অসীম কিন্তু পাওয়ার কম। আচ্ছা, খুব সুন্দর করে মাহফুজুল হাসান মিঠুন লিখছে, কম ভরের উপর কাজ করে না, খুব বেশি ভরের উপর কাজ করে না, জড় প্রসঙ্গ কাঠামো না হলে হবে না। সে খুব দারুণ করে ব্যাখ্যা করছে। আলোর বেগের ন্যায় হলে এটা প্রযোজ্য হবে না, গুড। আমি আগের যে প্রশ্নগুলোর উত্তর চাচ্ছিলাম সেগুলো তোমরা লিখেছো। তো এখন আমার প্রশ্ন ছিল যে তোমাদের কাছে গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা প্রথম সূত্র পেতে পারি। তোমরা কি প্রশ্নটি ধরতে পারছো? যারা যারা প্রশ্নটি বুঝতে পারছো তারা কমেন্টে জানাও যে হ্যাঁ তুমি বুঝছো, আর যারা বুঝতে পারছো না কি করতে হবে তারাও জানাও যে আমরা বুঝতে পারছি না। কারণ আমরা পুরো ক্লাসটা তো তোমাদের সাথে ইন্টারাকশন করেই করতে চাই, যে তোমাদের মতামতের ভিত্তিতে। সব পারতেই হবে এরকম নয়, আর আমি শুধু একা একাই বকে যাবো এরকমও নয়। তো যাই হোক, তাহলে আমরা গতির দ্বিতীয় সূত্রটি আমরা লিখে ফেলি, F সমান ma। প্রথম সূত্রে বলা ছিল যে বাহ্যিক বলের অনুপস্থিতি, অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ F যদি শূন্য হয়, সেক্ষেত্রে ma মানে হলো শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ত্বরণ সমান v মাইনাস u বাই t। এটার মানে হলো গুণফল শূন্য। এর মানে হলো হয় m0 অথবা এটার মান 0, v মাইনাস u বাই t 0। কারণ আমরা জানি যে বস্তুর ভর কখনোই শূন্য হবে না। যে বস্তু হবে তার কিছু না কিছু, যত ছোটই হোক তার ভর থাকবে। যেমন ইলেকট্রনের ভর আছে, তাই না? এইরকম প্রত্যেকটা বস্তু হলেই তার ভর থাকবে। তাহলে এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এই পার্টটি 0। তাহলে এটাকে ওই পাশে আমরা পাঠিয়ে দিই, তাহলে 0 হবে, v মাইনাস u ইকুয়াল 0। তাহলে হলো v ইকুয়াল u, অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ। অর্থাৎ এই যে বলা হয়েছিল যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে, অর্থাৎ এর আদি বেগ যা হবে শেষ বেগও তাই হবে। 2 মার্কের জন্য আমাদের এইটুকু লিখতে হবে যে কিভাবে গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে আসতে পারি, ব্যাখ্যা করো। এই বিষয়গুলো আমাদের এমন লিখতে হবে। তো যারা যারা বুঝছো তারা একটু কমেন্টে জানাও, আর যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য আমি আবারও আলোচনার মধ্যে যাব। তো বন্ধুরা, এখন আমরা যেতে চাই ভরবেগের সংরক্ষণ সূত্রে। এই হলো আমাদের টপিক। আমরা যেতে চাই ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্র দিয়ে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে, আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। অনেকেই কমেন্ট দিচ্ছে, লিখছে পারছি, F সমান ma, বুঝতে পারছি স্যার। ফেয়ারা জিবা লিখছে, রেহান আজিম, বাট বুঝতে পারছি না। কোনটা তুমি বুঝতে পারছো না সেটা মেনশন করো। মিনুর রহমান লিখছেন যে বুঝেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা যারা আপনাদের প্রোফাইলে এখনো ক্লাসটি শেয়ার দেননি তারা প্লিজ ক্লাসটি একটু শেয়ার দিবেন, যাতে অন্য স্টুডেন্টরা এনগেজ হতে পারে, তারা একসাথে ক্লাসটা করতে পারে। তো ঠিক আছে, আমরা এখন যাব ভরবেগের সংরক্ষণ সূত্রে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আসলে এরকম একটা বস্তু, মানে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, সবাই এটা পারবে। কিন্তু কি করে আসে আমরা একটু 1 মিনিট একটু পেছন থেকে শুরু করি। এই একটা বস্তু যার বেগ হলো m1, মানে মনে করো যে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, পেছনে আরেকজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তো যে পেছনে আছে তার বেগ যদি একটু বেশি হয়, একই রাস্তায় যদি এরা যায়, একই দিকে যায়, তাহলে কি হবে? পেছনের জন সামনের জনকে ধাক্কা দিয়ে দেবে। যদিও এটা আমাদের কাঙ্ক্ষিত না, কাম্য না, কিন্তু আমরা গাণিতিক হিসাবের জন্য আমরা এই কথাগুলো আমরা বলছি। এই বস্তুটার ভর m2, m1 ভরের বস্তুর আদিবেগ u1 আর m2 ভরের বস্তুর আদিবেগ u2। তো যদি u1 ইজ গ্রেটার দ্যান u2 হয়, অর্থাৎ পেছনের জনের বেগ যদি বেশি হয়, তাহলে সে কি করবে? সামনের জনকে ধাক্কা দিয়ে দিবে। এই হলো ধাক্কার মুহূর্তের বিষয়টি আমরা এখানে মেনশন করলাম। তো এখন যে বলে ধাক্কা দিল F1 বলে, তাহলে একটু পাল্টা আরেকটা বল দিবে, সেই বলটার নাম হবে F2, তাই না?
এরকম একটা হবে। এরপরে আবার এরা চলতে শুরু করবে এদের মতো করে। তাহলে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে F1 সমান মাইনাস F2। তাহলে আমরা যেহেতু F সমান জানি ma, এখানে লিখে দিলাম ma, এই পাশে লিখলাম আমরা ma। তো আমরা একেবারে একটু ইজি করে বোঝানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী। তোমরা বুঝতে সমস্যা হলে তোমরা আবার কমেন্ট করো, আর বুঝলেও তোমরা লেখো যে বুঝেছো, এটা আমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে মাইনাস ছিল, আমরা মাইনাসটা দিলাম। এই যে 1 আছে, এখানে আমরা 1 দিলাম। এর পাশে 2 আছে, আমরা 2 দিলাম। তাহলে a সমান আমরা জানি v মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এটা লিখে দিই v মাইনাস ইউ বাই টি। এই পাশে আমরা লিখলাম a সমান v মাইনাস ইউ বাই টি। তো প্রথম বস্তুর 1 ছিল, তাহলে আমরা সবগুলোতে 1 লিখলাম। পরেরটা 2 ছিল, আমরা সবগুলোতে 2 লিখলাম। কিন্তু খেয়াল করো টি এর ক্ষেত্রে কিন্তু আমরা t1 t2 দেইনি। কেন দেইনি? পৃথিবীতে সময় কারোর জন্য অপেক্ষা করে না। কথা আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কারণ সময় সবার জন্য একই হবে, কারোর জন্য দ্বিতীয় আচরণ করবে না। পরীক্ষায় আমরা 3 ঘন্টা টাইম পরীক্ষা দিই, একজন যদি 3 ঘন্টা পায়, কেউ 4 ঘন্টা পাবে না, এরকম সময় একই। তাহলে আমরা উভয় পক্ষের টি আমরা বাদ দিয়ে দিলাম, এটা গুণ করে দিচ্ছি। m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2। তাহলে এখন আমরা এই মাইনাস যুক্তগুলোকে ওই পাশে দিয়ে দিই, ওই পাশে মাইনাসকে এই পাশে নিয়ে আসি। m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল, এটাকে ওই পাশে দিয়ে দিলাম m1 u1 প্লাস m2 u2। তো বন্ধুরা আমরা এটাকে একটু একটু সোজা করে লিখতে চাই, সাইজ করে লিখতে চাই, কেননা আদিবেগ তো আগে ছিল। তাই এই পার্টটাকে বামে নিয়ে আসি, এই পার্টটাকে ডানে দিয়ে দিই। তাহলে আমাদের একটা রাইট সমীকরণ হবে m2 u2 ইকুয়াল m1 v1 m1 v1 প্লাস m2 v2। এই হলো সমীকরণ। তার মানে এই বিষয়টা হলো এরকম যে প্রথম যে বস্তুটির ভর এবং তার আদিবেগ, পরের বস্তুর ভর এবং আদিবেগ, অর্থাৎ এদের যে ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে এদের ভরবেগের সমষ্টি, এটা সমান। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। কিন্তু ক্ষেত্রে আমাদের এরকম বলতে হবে যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, অর্থাৎ তৃতীয় কোনো বল যদি আবার এর মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে না। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগের ভরবেগ এবং পরের ভরবেগ সমান থাকবে। আমরা এটি প্রমাণ করে ফেললাম। তো এখন আমরা অঙ্ক করতে চাই। তো যেই অঙ্কটি আমরা করব সেই অঙ্কটি আমি একটু বলে নিই। অঙ্কটি হচ্ছে এরকম যে 10 গ্রাম ভরের একটি বুলেট, অর্থাৎ বন্দুকের গুলি, সেই গুলিটা 6 কেজি ভরের একটি রাইফেল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? তো এইটা তোমাদের জন্য কাজ থাকবে, তোমরা নিজেরা এইটা একটু সমাধান করবে। কি বললাম? 10 গ্রাম ভরের একটি গুলি, আমি একটু সংক্ষিপ্ত করে দেখি। 10 গ্রাম ভরের গুলি, বন্দুক থেকে বের হলো 300 মিটার পার সেকেন্ড বেগে। বন্দুকের ভর হলো 6 কেজি, মানে 6 কেজি। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে বন্দুকের বেগ বের করতে হবে, বন্দুকের পশ্চাৎ বেগ। তো তোমরা বের করো, বের করে আমাকে জানাও বন্দুকের পশ্চাৎ বেগ কত, এটা বের করতে হবে। তোমরা বের করে উত্তরটা আমাকে এখানে বসাও। ঠিক আছে কিনা দেখি। 10 কেজি ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত নির্ণয় করো। তো তোমরা কারা কারা সাথে আসো আমি একটু দেখে নিই, এবং কারা কারা অঙ্ক করছো সেটাও আমি একটু বোঝার চেষ্টা করি। আয়েশা জামান বলছে স্যার শেষের কথা আবার বললে ভালো হয়, কোন কথাটি? আমি তো ঠিক বুঝতে পারিনি। জয়ন্তী রয় যে বলছে 1/2। আশরাফুল ইসলাম শান্ত বলছে কি? কাকে? সে সাবিয়া নিজুমকে বলছে কি? স্যার সংঘর্ষের পরে দুইটা বস্তু দুই দিকে নির্দিষ্ট কোণ করে চলে গেলে কি হবে সেটা একটু বলেন। ও ফাইন, যদি নির্দিষ্ট কোণ করে যায়, আসলে সংঘর্ষ দুই ধরনের, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইগুলো নিয়ে আমরা আবার পরের ক্লাসে আলোচনা করতে পারবো। শান্ত, অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। তো এখন এই প্রশ্নটির আমরা সমাধান করে ফেলি। তাহলে কি বললাম যে 10 গ্রাম ভরের গুলি, মানে একটি বন্দুক থেকে যখন গুলি বের হয়ে গেল, তাই করে বন্দুক ট্রিগার চাপা হলো, গুলির ভর 10 গ্রাম, 300 মিটার পার সেকেন্ড যখন যাবে তখন বন্দুক পেছন থেকে একটি ধাক্কা দিবে।
এই পেছনের বেগটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিন্তু খেয়াল করো, সবাই আদি বেগ কিন্তু শুধু গুলির ছাড়া বন্দুকের শূন্য ছিল। তাহলে এই পার্টটাকে আমরা এমন লিখতে পারি যে এমভি, সবার জন্য আমি লিখছি এখানে এমভি প্লাস এম ইউ ইকুয়াল 0, এটাকেও ভি দিলাম। তার মানে আগের পার্টটা কিন্তু একটা অংশ 0 হচ্ছে। কেন 0 হচ্ছে? যে বন্দুকের আদি ভরবেগ বন্দুকের আদি বেগ 0, এই বিষয়গুলো এখানে 0 হচ্ছে। আর যে কোনো একটা 0 হলে তো গুণফল এখানে 0 হবে। তাহলে এই বড় হাতের এম দিয়ে আমরা বন্দুক বোঝাচ্ছি, বড় হাতের ভি দিয়ে বন্দুকের বেগ বোঝাচ্ছি, ছোট হাতের এম দিয়ে আমরা গুলির ভর বোঝাচ্ছি, ছোট হাতের ভি দিয়ে আমরা গুলির বেগ বোঝাচ্ছি। তাহলে এখানে আমাদের বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ, ভি এর মান বের করতে হবে, মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম। তাহলে মাইনাস ওই পাশে গেলে তো মাইনাস হবে, এম মানে গুলির ভর, গুলির ভর হলো 10 গ্রাম, 10 × 10⁻³ আর বেগ, কার বেগ? গুলির বেগ 300 গুলির বেগ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এম, বন্দুকের ভর হলো 6। তাহলে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য চলে গেলে এখানে ভাগ করলে কত হবে? আমি একটু ক্যালকুলেটর দিয়ে কাজ করি। 10, আচ্ছা তাহলে তো কেটে যাচ্ছে। আচ্ছা আমি হিসাবটা করে ফেলি এখানে, 10 ইনভার্স 10 × 10⁻³ × 300 ডিভাইডেড বাই 6, তার মানে এটা হলো 0.5। ও আচ্ছা, একজন উত্তর দিয়েছিল কিন্তু, ফাইন, গুড, 0.5 মিটার পার সেকেন্ড। আমরা একটি অঙ্ক সমাধান করে ফেললাম। কারা কারা এই সমাধানের সাথে ছিল আমরা একটু দেখে নিই। অমর্ত্য সাহা লিখছে 0.5 মিটার পার সেকেন্ড, একেবারে পার সেকেন্ডও উঠিয়ে ফেলেছে, গুড। খালেদ চৌধুরী বের করে ফেলেছে, প্রামোদ ভৌমিক সে বের করে ফেলেছে, রায়ান তালুকদার সে হিসাব করেছে, তাহাসুম মুন হিসাব করে ফেলেছে, মুসা চৌধুরী হিসাব করে ফেলেছে, সাদিয়া ফারানা হিসাব করে ফেলেছে, মিনহাজুল আবেদিন হিসাব করে ফেলেছে, মাবিয়া তাবাসুম হিসাব করেছে, মিনুর রহমান হিসাব করেছে, শায়ক আহমেদ উত্তর সঠিক হয়েছে, এইচএস জেবা সঠিক হয়েছে, মাহমুদুল হাসান মিঠুন সঠিক হয়েছে, আফি সঠিক হয়েছে, আলফি শারমিন সঠিক হয়েছে, রিফা সঠিক হয়েছে, ফারুকুল কবির সঠিক হয়েছে, জয়ন্তী রায় সঠিক হয়েছে। জয়ন্তী রায় সবার আগে সমাধান করেছিল, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা এই ক্লাসের সাথে আসো। তো আমরা পরের একটি প্রশ্ন দিতে চাই, সেটি হচ্ছে এরকম যে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে, অর্থাৎ আমরা যে সমীকরণ বের করেছি অর্থাৎ প্রতিপাদন করলাম, আমরা দেখলাম কিভাবে সমীকরণগুলো আসে, অর্থাৎ পুরো সমীকরণটাই আমাদের লাগবে। এই সমীকরণের প্রশ্নটি হলো 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু, একটি হলো 40 কেজি M1, M2 হলো 60 কেজি আরেকটি বস্তু, এরা পরস্পর 10 মিটার পার সেকেন্ড এন্ড 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসছে, 10 এবং 2, অর্থাৎ একজনের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, অপরজনের বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। তো এই হলো প্রশ্ন। এখন বলছে বস্তুদ্বয় যুক্ত থেকে কত বেগে চলবে, যুক্ত থেকে কত বেগে চলবে, এটা যদি U1 হয় এটি U2, এরা যুক্ত থেকে কত বেগে চলবে, অর্থাৎ ফাইনাল বেগটা কত হবে, তোমরা একটু বের করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে, যেটা কিন্তু আমি তথ্যের মধ্যে মেনশন করিনি, আরেকবার শুনে নাও সবাই, এখানে কিন্তু একটু স্ট্রিকি আছে যে 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড পরস্পর বিপরীত দিকে আসছে। এদের একটা বিপরীত দিক মানে আসলে এভাবে সামনাসামনি আর কি আসছে, তাহলে এদের সংঘর্ষ হলো, তাহলে এরা পরস্পর যুক্ত থেকে কত বেগে চলবে। তোমরা এই প্রশ্নটির সমাধান করবে, সময় হলো আর 1 মিনিট। কারা কারা এটা করতে পারো সেটা আমরা দেখি। তাহসান মুন, সাদিয়া ফারানা জুই 2.8 লিখে ফেলছে, অসংখ্য ধন্যবাদ। এটার উত্তর 2.8, রাইট, 2.8 এটার উত্তর, হ্যাঁ সে লিখে ফেলছে। তো ঠিক আছে, বাকিদের আমরা একটু সাথে নিই, তোমরা যারা দেখছো আর কি ক্লাস, আমরা সবাইকে সাথে নিয়ে আগাতে চাই। এই বস্তুদের যুক্ত হয়ে কত বেগে চলবে, তাহলে আমি একটু বোর্ডে সমাধান করার চেষ্টা করি। পরস্পর বিপরীত বলে যে কোনো একজনকে মাইনাস ধরতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখি। আচ্ছা এখানে আবার যে কোনো একটাকে মাইনাস ধরলে হবে না, আসলে দ্বিতীয়টাকে যদি আমরা মাইনাস ধরি তাকে নিয়ে আমাদের ডিসিশন দিতে হবে,
প্রথমটা যদি মাইনাস হয় তাকে নিয়ে আমাদের ডিসিশন দিতে হবে, এরকম আর কি। তো যাই হোক, তাহলে আমাদের সমীকরণ ছিল m1u1 প্লাস m2u2 সমান m1v প্লাস m2v। খেয়াল করো, আমরা কিন্তু এখানে m1v1 প্লাস m2v2 লিখলাম না। কেন লিখলাম না? কারণ আমাদের বলে দিয়েছে যে বস্তুদ্বয় একসাথে হয়ে যাবে, অর্থাৎ v1 সমান v2 সমান v, এজন্য আমরা একটা লিখে ফেললাম। তো এটাকে আমরা চাইলে একবারে কমন দিয়ে আমরা এমনও লিখে ফেলতে পারি। তাহলে এখানে v2 না দিয়ে v বলতে হবে, আমাদের বের করতে হবে v এর মান। v সমান m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হলো m2। আচ্ছা বন্ধুরা, তো দেখো m1 মানে বলা হয়েছিল 40 ইনটু u1 মানে বলা হয়েছিল 10, প্লাস মাইনাসে মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে। m2 এর মান হলো 60 ইনটু u2 এর মান হলো 2 ডিভাইডেড বাই m1, দিস ইজ 40 প্লাস 60, তাহলে এটি হলো 400 মাইনাস এটি হলো 120 ডিভাইডেড বাই 100, তাহলে এটি হলো 400 এর মধ্যে 120 বাদ দিলে 280 থাকবে বাই 100, এটা হলো 2.8 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুদ্বয় যুক্ত হয়ে একসাথে 2.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে। যে এখানে উত্তর কিন্তু ধনাত্মক হয়েছে, অর্থাৎ প্রথম বস্তুর সাথে সে থাকবে, প্রথম বস্তুটাই এখানে লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, এর মানে হলো এটি। যদি উত্তর ঋণাত্মক হতো তাহলে এর দিকে চলে যেত, এই হলো বিষয়। তো ঠিক আছে, আমরা পরের গাণিতিক সমস্যায় যাই। পরের প্রবলেমটি হচ্ছে এরকম, একটু বলে নিই। পরেরটি হলো 100 কেজি ও 200 কেজি ভরের দুটি বস্তু, অর্থাৎ আমি ডাটা লিখতে তোমাদের একটু সহযোগিতা করি। বলেছে একটি 100 কেজি অপরটি 200 কেজি 20 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড পরস্পর বিপরীত দিক থেকে আসছে, সংযুক্ত হয়ে কত বেগে চলবে? m1 হলো 100 কেজি 100 কেজি, m2 হলো 200 কেজি, অপরদিকে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এর বেগ যেটি আদি বেগ প্রথম বস্তুর 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তু u2 হলো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা কিন্তু ঋণাত্মক হবে, বলছে বিপরীত দিক থেকে আসছে। তাহলে সেক্ষেত্রে বলছে যে এটা যুক্ত হয়ে কত বেগে চলবে, অর্থাৎ v ইকুয়াল কত হবে, তোমরা এটা আমাকে একটু জানাও। তো ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে কারা কারা আমাদের সাথে আছে এবং কারা কারা উত্তর করার চেষ্টা করছে। হ্যাঁ, অনেকে একেবারে ডিরেকশন সহ বলছে। একজন লিখছে রেহান আজিম, স্যার অনেক দূর থেকে ক্লাস করছি, আশা করি আপনার কাছ থেকে হার্ড ম্যাথগুলা শিখতে পারবো, থ্যাঙ্কস। আমরা জটিল ম্যাথগুলোই আগামী দিন যাব, আজকে আমরা থিওরি সহ যেহেতু প্রশ্নগুলো করছি, জাস্ট অঙ্কগুলো ধরার চেষ্টা করছি। তোমরা জানো যে আমরা 3টা ভাগে ভাগ করে ক্লাসগুলো করছি চ্যাপ্টারকে। প্রথম দিন আমরা সমীকরণগুলো কিভাবে আসে এটা জানার চেষ্টা করছি, সাথে সাথে সমীকরণগুলোকে আমরা ধরার চেষ্টা করছি। দ্বিতীয় দিন আমরা এমসিকিউ সলভ করছি, তৃতীয় দিনও আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সহ পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তো আশা করি তোমরা কিশোর বাতায়নের সাথে থাকবে। রিফা জারিফ বলছে থেমে যাবে, মাহফুজ বলছে 0 হবে, মোহাম্মদ ইউনুস বলছে 0 হবে, লাবিব বলছে স্যার আমি করছি, সাদিয়া বের করে ফেলেছে 0 মিটার পার সেকেন্ড, অনেকেই বের করে ফেলেছে, মিনহাজুল বের করে ফেলেছে, আসিফুর রহমান সাকিব বের করে ফেলেছে 0 হবে। গুড, তাহলে কিভাবে হবে 0? তোমরা তো আগেই সূত্রটি জানো, m1u1 প্লাস m2u2 সমান m1v প্লাস m2v। আমরা v কে একসাথে মানে কমন নিয়ে দিলাম, কেন দিলাম? যেহেতু v1 সমান v2। তাহলে আমাদের v এর মান বের করতে বলেছে m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো বন্ধুরা, m1 এর মান হলো 100, u1 এর মান হলো 20, প্লাস মাইনাসে মাইনাস দিচ্ছি কেননা u2 মাইনাস, m2 এর মান হলো 200, u2 এর মান হলো 10। তাহলে এখানে হচ্ছে m1 100, m2 হলো 200, তাহলে এটা হলো গুণ করলে হবে 2000, এটা গুণ করলে হবে 2000, অর্থাৎ 2000 থেকে 2000 বাদ যাবে, তাহলে থাকবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে বস্তুদ্বয় সংযুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ স্থির হয়ে যাবে, এদের কোনো গতি থাকবে না। অর্থাৎ যে দুইটা বস্তুর যে ভরবেগ এবং এদের যে সংঘর্ষ হলো, কেউ কারো দিকে যেতে পারবে না, কারণ ভরবেগ দুইটারই সমান হয়েছে, অর্থাৎ 0 হয়েছে, অর্থাৎ কোনো দিকে তারা যাবে না, বস্তুদ্বয়
স্থির হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমরা উত্তর করে দেওয়ার জন্য। তো এখন আমরা কি সমাধান করব সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, এখন আমরা যেটি দেখতে চাই সেটি হলো জড়তার ভ্রামক। আমরা একটি প্রশ্ন এখন গাণিতিকভাবে দেখতে চাই যে কিভাবে সমীকরণটি আসে। তোমরা জড়তার ভ্রামক শব্দটি হয়তো বুঝতে পারছো, বা অনেকের কাছে একটু নতুন মনে হচ্ছে যে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এর ভ্রামকটা কেমন হবে। তার আগে জড়তা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, সবারই ধারণা আছে। জাস্ট 30 সেকেন্ড আমি একটু বলবো যে আমরা যখন বাসে যাই, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি হলো জড়তা। এই জড়তার নাম হলো গতি জড়তা। আবার বাস যখন স্থির থাকে হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছনের দিকে হেলে পড়ি, এটা হলো স্থিতি জড়তা। তার মানে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাই। আমরা যখন স্থির ছিলাম তখন স্থির থাকতে চাচ্ছিলাম, তাই পেছনের দিকে হেলে যাচ্ছিলাম। আবার যখন গতির মধ্যে আসি তখন আমরা গতিতেই থাকতে চাচ্ছিলাম, তাই বাস হঠাৎ ব্রেক করলে বাস থেমে যাচ্ছে কিন্তু আমরা গতিতেই থাকতে চাচ্ছি। এই যে বিষয়টি, এটা হলো জড়তা। আসলে জড়তা মানে ভরের পরিমাপ। জড়তার হিসাবটা হবে আসলে মূলত ভরকে নিয়ে। তো বন্ধুরা, জড়তার ভ্রামক আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে এই হলো একটি বস্তু, বস্তুটি অনেক ভারী বস্তু, একটা গোলাকার বস্তু আমরা আঁকার চেষ্টা করলাম। এটা হয়তো একেবারে এক্সাক্ট হলো না, তোমরা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি আজকে প্রজেক্টর এগুলো নিইনি। তো এই বস্তুটি এইরকম একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরছে, এর গতিবেগ হলো ওমেগা। ওমেগা অর্থাৎ একটা ফ্যান যখন ঘুরে, একটা ফ্যান সিলিং এর সাথে আছে, একটা রডের সাথে আছে, তাকে কেন্দ্র করে যখন সে ঘুরে, তো এইরকম একটা ভারী বস্তু সে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে আমরা ধরে নিই এই বস্তুটি অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। আমরা তো জানি যে প্রত্যেক বস্তু পরমাণু নামক অসংখ্য কণার সমন্বয়ে তৈরি। তো আমরা ধরে নিলাম এখানে একটি কণা আছে যার ভর হলো m1। আমরা ধরে নিলাম এখানে একটি কণা আছে যার ভর m2, এখানে একটি কণা আছে যার ভর m3, এখানে একটি কণা আছে যার ভর m4। তো এর ভর কেন্দ্র থেকে, অর্থাৎ ঠিক মাঝ বরাবর আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে ওইদিকে একটু বেশি চলে গেছে, তাই না? আচ্ছা, আমরা একটু ছোট করে দিলাম। আচ্ছা, তাহলে এই ভর কেন্দ্র থেকে m1 ভরের কণার দূরত্ব, এটাকে আমরা বলি r1, m2 ভরের কণার দূরত্ব সেটাকে আমরা লিখলাম r2, m3 ভরের কণার দূরত্ব সেটাকে আমরা দিলাম r3, এর যে দূরত্ব সেটাকে আমরা লিখলাম r4। এরকম অসংখ্য ভরের কণার সমন্বয় তৈরি এবং ভর কেন্দ্র থেকে তাদের দূরত্ব দিলাম, তারাও ঘুরছে। তো যেহেতু এই ভর কেন্দ্র থেকে কণাগুলোর দূরত্ব বিভিন্ন রকম, অর্থাৎ বিভিন্ন দূরত্বে আছে, যার ফলে কি হচ্ছে, এদের যে প্রান্তের বেগ অর্থাৎ রৈখিক বেগ এটি কিন্তু সমান হবে না। আমরা গতদিনের সমীকরণে পেয়েছিলাম যে v সমান ওমেগা r। তাহলে এই বস্তুর m1 ভরের কণার জন্য আমরা লিখতে পারি v1 সমান ওমেগা r1। এখন আমরা এই m1 ভরের কণার জন্য এর গতিশক্তি বের করতে চাই। গতিশক্তি আমরা 9-10 থেকে আমরা জানি হাফ mv²। তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি E1 m1 ভরের কণার জন্য আমরা লিখলাম হাফ mv²। যেহেতু m1 ভরের কণা তাই v1 দিলাম। তাহলে বন্ধুরা এখানে হাফ m1 v মানে ওমেগা r দিলাম, আর স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিয়ে দিলাম। বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? আসলে ফিজিক্স তো একটু কাঠখোট্টা টাইপের, তাই না? এখানে মনে হচ্ছে কোনো সাহিত্য নাই, অন্য কোনো এখানে রোমান্স নাই। আসলে সবকিছু এখানে আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের এগুলো পেতে হবে। তো বন্ধুরা, আমরা কি করছিলাম, একটি বস্তু এরকম একটা ভারী বস্তু, একটা দণ্ড, এই দণ্ডকে কেন্দ্র করে সে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, বেগের পরিমাণ হলো ওমেগা। যদি ঘুরে থাকে তাহলে এর ভর কেন্দ্র থেকে m1 ভরের কণার জন্য আমরা গতিশক্তি বের করার চেষ্টা করছি। গতিশক্তি হলো হাফ mv²। যেহেতু ভর কণা দিয়েছি আমরা m1, তাই আমরা হাফ m1 v1 দিয়েছি, এবং v সমান আমরা জানি ওমেগা r, তাই আমরা ওমেগা r এখানে বসিয়ে দিলাম v এর জায়গায়। আমরা এই সমীকরণটুকু পেয়েছি, জাস্ট এইটুকু আমরা কাজ করেছি। তো এখন তাহলে তেমনি করে m2 ভরের কণার জন্য কি হবে, তাহলে গতিশক্তি E2 সমান হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার।
তো এইরকম m3 ভরের কণার জন্য আমরা লিখবো হাফ m3 ওমেগা r3 স্কয়ার। তো এখন আমরা মোট গতিশক্তি বের করতে চাই যতগুলো কণা আছে, তাহলে আমরা যদি মোট গতিশক্তি বের করি তাহলে মোট গতিশক্তি E সমান আমরা লিখে ফেললাম E1 প্লাস E2 প্লাস এরকম ধরে নিলাম আর অনেক কণা আছে। তাহলে এখন তোমরা খাতায় এগুলো যোগ করে ফেলো। তো কারা কারা ক্লাসের সাথে আসো বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা একটু লিখে ফেলি। সাগর হালদার শান্ত, ফিজিক্স মানে ভালোবাসা আমাদের স্যার বলে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলে স্যার, কারণ পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেটা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না। সাদিয়া নিঝুম বলছে আমি ফিজিক্স কিচ্ছু পারি না। তোমরা আজকে যে ক্লাসটি করছো সেটা বুঝতে পারছো কিনা তাই দেখো, তাইলে তোমার ফিজিক্স বোঝা হবে। যদি বুঝতে না পারো তাহলে ফিজিক্স ফেল হবে। না বুঝতে পারলে প্রশ্ন করো, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি ততটুকু তোমাদেরকে হেল্প করার জন্য। তো ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে সাথে আসো। আচ্ছা, একজন আগামীকালকে রুটিন জানতে যাচ্ছে, রুটিন তোমরা পেয়ে যাবে হয়তো আধা ঘন্টার মধ্যেই বা ক্লাস শেষ হওয়ার পরপরই। তাহলে আমরা যোগ করে ফেলি E1 সমান হাফ m1 ওমেগা স্কয়ার r1 স্কয়ার, পরেরটা প্লাস হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার, এরকম চলতে থাকবে, তাই না? তো আমরা দেখো এই জায়গায় কি কি কমন নেওয়া যায়। হাফ ওমেগা স্কয়ার সব জায়গায় ঠিকঠাক আছে, তো আমরা এখানে লিখলাম হাফ ওমেগা স্কয়ার কমন নিলাম। তাহলে এখানে থাকলো m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার প্লাস এরকম চলতে থাকলো যত কণা আছে। তো এখন যদি আমরা এটাকে এমন লিখি, দেখো তো তোমাদের কোনো ঝামেলা হয় কিনা বুঝতে। ধরে নিলাম এখানে i সংখ্যক কণা আছে, কত i, তাহলে আমরা এটাকে লিখলাম mi r i, r এর সাথে স্কয়ার ছিল, সবগুলোকে আমরা যোগ করে দিলাম। দেখো তো এইটুকু বুঝতে ঝামেলা হয় কিনা। সমস্ত কণাগুলোকে আমরা যোগ করে ফেললাম, এই চিহ্নটার নাম হলো সামেশন, সবগুলোকে যোগ করা হয়েছে। কত সংখ্যক, পুরোটার মধ্যে ধরে নিলাম i সংখ্যক আছে, এটা আমরা লিখে ফেললাম। তো এখন এটাকে আমরা এই পুরোটুকু সমান আমরা লিখলাম i। তো আইটাকে আমরা একটু সামনে লিখি আমাদের কথা বলার সুবিধার জন্য। হাফ i ওমেগা স্কয়ার ইকুয়াল E সমান, এই যে সমীকরণটি আমরা পেলাম এই সমীকরণে আমাদের একটু কথা আছে যে E সমান হাফ i ওমেগা স্কয়ার। তাহলে আমরা i সমান কাকে লিখেছি এটা আমাদের একটু লিখে রাখতে হবে বিশেষভাবে। আমরা লিখেছি i সমান সামেশন অফ mi r i তার স্কয়ার। তাহলে ফাইনালি এটাকে আমরা m r স্কয়ার এরকম আমরা বলছি কাকে, i কে। তো i নিয়ে আমরা একটু পরে কথা বলি, তার আগে আমরা এই সমীকরণ E সমান হাফ i ওমেগা স্কয়ার আমরা বুঝতে পেরেছি কিনা সেটা আমরা দেখি। যে বস্তুটা ঘুরছে এর কৌণিক বেগ যদি একক বেগ হয়, অর্থাৎ কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, তার প্রতি সেকেন্ডে 1 রেডিয়ান করে যদি ঘুরে থাকে, তাহলে ওমেগার মান যদি 1 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো E সমান হাফ i। তাহলে আমরা i সমান লিখতে পারবো i সমান আর গুণ করে 2e। এখানে আমরা বেশ কিছু কথা বলতে পারি আমাদের এমসিকিউ এর জন্য। আসলে 1-2 মার্কের জন্য আমাদের যে কত কাজ করতে হয় ফিজিক্সে সীমাহীন ব্যাপার। দেখো এখানে বলছে সমীকরণ গতিশক্তির সাথে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের যে সম্পর্ক সেটা আমরা বের করলাম। তার মানে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের বর্গের অর্ধেক হলো গতিশক্তি। আবার এটাকে আমরা এইভাবে বলতে পারি যে একক কৌণিক বেগ হলে এর গতিশক্তি হলো জড়তার ভ্রামকের অর্ধেক। আমরা যদি উল্টা করে বলি i সমান 2e, তাহলে একক কৌণিক বেগে এর জড়তার ভ্রামক হলো গতিশক্তির দ্বিগুণ। তো আমরা এই আলোচনাটুকুর সাথে ছিলাম কিনা বা এইটুকুতে আমরা বুঝতে পেরেছি কিনা সেটা তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানাও, তাহলে সেই ক্ষেত্রে আবার পরবর্তী স্টেপ নিতে সুবিধা হবে। তো বন্ধুরা আমি একটু দেখে নিই যে তোমরা আমাদের সাথে কারা কারা আছো। আচ্ছা, এখানে বলছে যে কার কথা বলবো, আব্দুর রাজ্জাক বলছে আরেকটু বুঝিয়ে দেন স্যার কোন জায়গাটায়। ভি হলো রৈখিক বেগ, ওমেগা কৌণিক বেগ। গুড, সিয়াম লিখছে, সিয়াম ব্যাখ্যা করে দিছে যে ভিটা হলো রৈখিক বেগ, অর্থাৎ আমরা এটা একটা ঘড়ির ক্ষেত্রে বলতে পারি। অর্থাৎ আব্দুর রাজ্জাক যে প্রশ্নটি করেছে, কোথায় করেছে আমি ঠিক জানি না, তাও একটু রিপিট করার চেষ্টা করছি। একটা ঘড়ির কাঁটা যখন ঘোরে, অর্থাৎ দেয়াল ঘড়ি যখন ঘুরছে, তাহলে এই কাঁটার যে প্রান্তের বেগ অর্থাৎ ওই বেগটাকে আমরা রৈখিক বেগ বলছি। অর্থাৎ আর যখন সে এই কোন একটা মানে
কেন্দ্রকে যখন ঘুরছে, কেন্দ্র করে ঘুরছে, তখন এই জায়গায় সে ঘুরছে কতটুকু, অর্থাৎ 2 পাই পরিমাণ, অর্থাৎ একটা 180 ডিগ্রি আরো একটা অর্থাৎ 360 ডিগ্রি পরিমাণ সে ঘুরে। এই বেগটার নাম হলো কৌণিক বেগ। আর কাঁটার প্রান্তের বেগগুলো হলো রৈখিক বেগ। তো 1 থেকে 2 এ যাচ্ছে, 2 থেকে 3 এ যাচ্ছে, এগুলো রৈখিক বেগ। রৈখিক বেগ হলো ভি আর কৌণিক বেগ হলো ওমেগা। তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ভি সমান ওমেগা আর। আমাদের গত ক্লাসে এই পেজের আর্কাইভে গত ক্লাসে ভি সমান ওমেগা আর কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো ঠিক আছে আব্দুল রাজ্জাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখানে পেয়েছি এখন এই যে রাশিটার জন্য আমরা ছুটছিলাম এতক্ষণ ধরে, আই সমান এম আর স্কোয়ার। এই আইকে আমরা বলছি জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা আমরা এমন করে বলবো যে বস্তুর ভর এবং এর যে লম্ব দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলবো জড়তার ভ্রামক। তাহলে এই জড়তার ভ্রামক দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, গতিশক্তি দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের সমীকরণ কতটুকু দাঁড়াবে, কতটুকু লাগবে সেটা আমরা একটু বলে ফেলি। আমাদের সমীকরণ লাগছে ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার, আর একই সাথে আমাদের সমীকরণ লাগবে এখানে আই সমান এম আর স্কোয়ার। তো আরটাকে যদি আমরা চক্রগতির ব্যাসার্ধ বলি, অর্থাৎ পুরো বস্তুর, যেমন ঘোড়ার গাড়ির চাকা, রেলের চাকা, বাসের চাকা, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে তখন সে ঘোরে, অর্থাৎ যে বিন্দু অর্থাৎ ভর কেন্দ্রটা, সেটাকে যদি ভর কেন্দ্র থেকে তার প্রান্তের যে দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে এটাকে আমরা চক্রগতির ব্যাসার্ধও বলতে পারবো। তো চক্রগতির ব্যাসার্ধ কোথাও কোথাও কে দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করলে অসুবিধা নাই। তাহলে মনে করো আমরা এটা কে দ্বারা প্রকাশ করলাম, তাহলে কে স্কোয়ার সমান আই বাই এম। তাহলে কে ইকুয়াল হবে রুট ওভার আই ডিভাইডেড বাই এম, অর্থাৎ বস্তুর জড়তার ভ্রামক এবং এর ভর এর অনুপাত তার বর্গমূল, এটা হবে তার জড়তার অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ। তো বন্ধুরা আমরা তাহলে একটি ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান করে আসি। প্রশ্নটি ছিল হবে এরকম, একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে 13 অর্থাৎ 13 রেডিয়ান পার সেকেন্ড, 13 রেডিয়ান পার সেকেন্ড, এটা হলো কৌণিক বেগ। তাহলে ওমেগা ইকুয়াল কৌণিক বেগ, অঙ্কটি তোমাদের করতে হবে। কৌণিক বেগে ঘূর্ণনরত একটি চাকার গতিশক্তি 29 জুল। গতিশক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি 29 জুল। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে চাকাটির জড়তার ভ্রামক নির্ণয় করো। খুব ছোট প্রশ্ন। তাহলে বলছে যে, আমি আরেকবার বলি, একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে 13 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘূর্ণনরত একটি চাকার গতিশক্তি 29 জুল। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে চাকাটির জড়তার ভ্রামক আই নির্ণয় করো। তো তোমরা এটি নির্ণয় করবে জড়তার ভ্রামক। একক কি হবে, একক লিখতে ঝামেলা হতে পারে। একক সমান এম আর স্কোয়ার। তো ভরের একক হলো কেজি, দূরত্বের একক হলো মিটার, এর একক হবে কেজি মিটার, তার স্কোয়ার আছে কেজি মিটার স্কোয়ার। আমি জানি যে তোমার সবকিছু ভুল হলেও এটি আর ভুল হওয়ার কথা নয়। তো ঠিক আছে, তাহলে তোমরা এটি সমাধান করো। আমি সূত্র লিখে ফেলেছি, তোমরা এখন সমাধান করে জানাও যে কত হবে। এম এর মান সরি এই সূত্রে তো হবে না, এটা আগের সূত্রে হবে। ঠিক আছে, রিফা জারিফ বলছে 0.34, রিফা জারিফ বলছে 0.34, মিনহাজুল আবেদিন বলছে 0.34। গুড, এদের উত্তর হচ্ছে মনে হচ্ছে। আর কেউ কিছু বলে কিনা দেখি। মোহাম্মদ ইউনুস খুব সুন্দর লিখেছেন যে লেকচার শুনে আমার মাথাও জড়তার ভ্রামক হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। খালেদ চৌধুরী রাইট উত্তর দিচ্ছে। রেহান আজিম, সিয়াম, আলফি, শারিন, জয়ন্তী রায়, সাদিয়া ফারানা জুই, রিফা জারিফ, মুসা চৌধুরী, মাহফুজ আহমেদ সবাই রাইট উত্তর দিচ্ছে। মিনুর রহমান, আইপিটিআই, আশিক প্রিয়, তোমাদের অসংখ্য ধন্যবাদ রাইট উত্তর লেখার জন্য। তাহলে সমীকরণ কি ছিল আমাদের আগের সমীকরণ? সেটি ছিল ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার, এরকম ছিল। আমাদের আই বের করতে হবে। তাহলে আই সমান হবে 2e ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। তাহলে 2 মানে 2 ইন্টু ই হলো 29 আর ওমেগা হলো 13 তার স্কোয়ার। 13 এর স্কোয়ার 169 আর 2 ইন্টু 2 9, তাহলে এটি হলো কত তোমরা বের করেছো তোমরা 0.34। তাহলে এটা 0.34 হওয়ার কথা, 0.34। একক হবে কেজি মিটার স্কোয়ার।
তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যাদের হয়নি তারা একটু তুলে নিতে পারো। সেই ক্ষেত্রে আমি অন্যদের সাথে একটু কথা বলে আসি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের পরের প্রশ্নটি কি হবে সেটা আমরা একটু বুঝে নিই। পরের প্রশ্ন তোমরা একটু খাতা কলমে লেখো, কে আগে করতে পারে। আমরা এই কম্পিটিশনটা চালু রাখতে চাই। এবার কে আগে করতে পারে? আগে মনে হয় জারিফ আগে করেছিল, এবার কে আগে করতে পারে? একটি চাকার ভর 6 কেজি, তাহলে আমি এখানে লিখলাম ভর ইকুয়াল টু 6 কেজি। অঙ্কটা একবার করে দিই। এবং চক্রবর্তীর ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, ব্যাসার্ধ কে ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তারপরে বলতে চাকাটি প্রতি মিনিটে 300 বার ঘুরে, এর জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে হবে। জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি কে নির্ণয় করতে হবে। আমরা ঘূর্ণন গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করেছি, কাইনেটিক এনার্জিকে। প্রতি মিনিটে 300 বার ঘুরে, প্রতি মিনিটে 300 বার। আমি এখানে একটু ক্লিয়ার করলাম না আর কি। প্রতি মিনিটে 300 বার ঘুরে, 300 বার ঘুরে। তোমরা এটি সমাধান করবে। কি বলছে আমি আরেকবার অঙ্কটি করি। একটি চাকার ভর 6 কেজি এবং এর চক্রবর্তীর ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। চাকাটি প্রতি মিনিটে 300 বার ঘুরে, এর জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে হবে। তো তোমরা কারা কারা করতে পারো সেটা আমি একটু দেখি। তোমরা মেনশন করো, সেক্ষেত্রে আই সমান লিখবা, ই সমান লিখবা। আমি সেই উত্তরটি বোর্ডে লিখে রাখবো এবং জানাবো যে হ্যাঁ এদের রাইট হয়েছে। তোমাদের সময় আর 1 মিনিট। সেই ক্ষেত্রে তোমরা কারা কারা আমাদের সাথে আসো আমি একটু দেখে নিই। সাগর হালদার শান্ত, খুবই সুন্দর ক্লাস, বলার দরকার নাই। তুমি এখন এটা সমাধান করো, সমাধান করে জানাও কত হবে। আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। রিফা জারিফ, সে সমাধান একটি বের করে ফেলেছে 0.96। তো কোনটার মান 0.96 সেটা তুমি মেনশন করো। সিয়াম বের করে ফেলেছে, আশিক বের করে ফেলেছে, পল্লবী দাস সে বলছে 0.96, আব্দুর রাজ্জাক 0.96 আয়ের মান বলছে, মাহফুজ বলছে, মুসা, আব্দুর রহমান, রিফা, আশিক, পল্লবী, মিনহাজুল, খালেদ চৌধুরী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো কারা কারা আমাদের সাথে? সাদিয়া ফারহানা জুই আই এবং ই দুইটা লিখে ফেলেছে, রেহান আজিম লিখে ফেলেছে, সাগর শান্ত লিখে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তার মানে এখানে কি করতে হবে আমি একটু দেখি। তোমরা যারা গত ক্লাসে ছিলে না তাদের ক্ষেত্রে একটি সমীকরণ এখানে একটু প্যাচ লাগতে পারে। তাহলে প্রথম কথা হলো আই সমান এম কে স্কোয়ার, আই সমান এম কে স্কোয়ার। তাহলে আমাদের এম এর মান হলো 6, এর মান হলো 40। 40 যদি আমরা বসাই তাহলে কিন্তু হবে না, কারণ আমার সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত তার সাথে স্কোয়ার, তাহলে এটা যে উত্তর হবে সেটা আমরা এখানে লিখব। একই সাথে আমাদের বলছে গতি শক্তি বের করতে বলছে। তো গতি শক্তি ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ আই, আয়ের মান কত হবে সেই মানটাই আমাদের আবার এখানে পুট করতে হবে। তার সাথে ওমেগা মানে 2 পাই এম বাই টি। বন্ধুরা আমরা ওমেগা ইকুয়াল 2 পাই এম বাই টি গত ক্লাসে সমাধান করেছিলাম। কিভাবে এটি হয় তোমরা চাইলে আগের ভিডিও আবার দেখে আসতে পারো এই ক্লাস শেষে। তো যাই হোক, যেটি বলছিলাম, তাহলে এন এর মান 300, অর্থাৎ 300 হলো এন এর মান। 300 পাক ঘুরছে সে প্রতি মিনিটে, আর 1 মিনিট মানে টি এর মান হলো 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এই হলো আমাদের ভরবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তো আমরা ছোট্ট এটা ভরবেগ নয়, এটি হলো জড়তার ভ্রামক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। আমরা আরেকটি ছোট্ট প্রশ্ন দেখে আসতে চাই আজকেই। সেটি হলো একটা রকেট যখন চলে, সেই রকেটের যে জ্বালানি, এই জ্বালানি কিভাবে খরচ করতে হবে সেই বিষয়ে আমরা একটু ছোট্ট করে একটু দেখে আসি। তো বন্ধুরা, রকেটের বিষয়ে কথা হলো যে কোনো একটি রকেট যখন চলে তার জ্বালানির সাথে ভরের সাথে কেমন হবে আমরা সেটা একটু দেখি। আমরা জানি পি সমান অর্থাৎ ভরবেগ, তাই না? এম ভি, তাহলে অর্থাৎ যে পরিমাণ জ্বালানি এ নেবে সেটাকে ধরে নিলাম ডেল এম পরিমাণ।
আমরা পি সমান আবার জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা ডেল পি লিখলাম ভরবেগ, এটাকে আমরা ডেল্টা পি দিলাম, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ টাইম নিচে থাকলে হার হয়, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এটি হলো বলের সাথে সম্পর্ক। তাহলে এটাকে যদি আমরা ডেল পি ইকুয়াল বের করি এই সমীকরণকে, তাহলে এফ এফ ডেল্টা টি হবে। তাহলে এটিও ডেল পি সমান 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 কে কম্পেয়ার করে দুটি ডেল্টা পি, তাহলে আমরা এইটুকু সমান এইটুকু লিখতে পারি। তাহলে এফ ডেল্টা টি বা ডেল টি ইকুয়াল ডেল এম ভি। তাহলে আমরা বের করতে চাই কতটুকু বল, অর্থাৎ রকেট যখন চলে কিভাবে চলে, সে আসলে তার যে জ্বালানি থেকে সে একটা শক্তি তৈরি করে, শক্তি মেশিন দিয়ে ধোঁয়া বের করে, এই ধোঁয়া বা বাতাস বা গ্যাস সেটা পেছনের দিকে যে বলটা দেয়, সেই বল ধাক্কা বিপরীত বলে রকেট সামনের দিকে যায়। সেই বলের মান এফ সমান ডেল্টা এম ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। তো এই হলো ডেল এম বাই টি, অর্থাৎ এর ভরের হার, অর্থাৎ হ্রাসের হার হবে, অর্থাৎ জ্বালানি কি হারে কমবে। এটিতে আমাদের গাণিতিক সমস্যাও আছে, আমরা চাইলে সেটি সমাধানও করে আসতে পারি। তো আজকে আমরা সমাধান করব না, এই টাইমটা দেখি কি অবস্থা। তার সাথে বেগের বেগ গুণ করতে হবে, গুণ করলে আমরা বল বা ধাক্কার মানটা আমরা পাবো। তো বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে একটি বাড়ির কাজ থাকবে। তো সেই পর্যন্ত ক্লাসটি তোমাদের কাছে কেমন মনে হলো তোমরা এই বিষয়ে ছোট্ট করে একটি কমেন্ট করে আসতে পারো। তাহলে আমরা এখন দেখে আসি যে কারা কি বলতে চাচ্ছে। উম্মে ফাতেমা বলছে 12 কিভাবে হলো, বুঝলাম না কোনটি 12 কিভাবে হলো সেটা একটু মেনশন করো। আচ্ছা, দিস ইজ সুমাইয়া বিফোর এভরিওয়ান, এটা বুঝলাম না। 300, আচ্ছা, তারপরে আমার 473। আমি জানতে চাচ্ছি যে আজকের ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা, প্রশ্ন আছে কিনা, থাকলে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আর তারপরে আমরা একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করতে চাই। তো একটু আমি আজকের ক্লাসের সাম আপ করি যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ, তবে ভালো হয় তোমাদের মধ্য থেকে যদি সাম আপ করতে পারো যে কি কি ইভেন্ট নিয়ে আমরা কথা বলেছি। বলো তো আমরা কি কি, তোমরা 4টা পয়েন্ট লেখো যে আজকে আমরা কি কি টপিকে কথা বলেছি। যদি তোমরা এটা লিখতে পারো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আজকের ক্লাসটি সফল হয়েছে। তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কিশোর বাতায়নের পক্ষ থেকে। কি কি টপিক নিয়ে আজকে আলোচনা হয়েছে, তোমরা কি কি টপিক আলোচনার মধ্যে পেয়েছো সেই বিষয়গুলো তোমরা মেনশন করো, তারপর আমি বাড়ির কাছে তোমাদের দিয়ে দিচ্ছি। কি কি টপিকে আজকে আলোচনা হয়েছে সেই বিষয়ে তোমরা একটু মেনশন করো। টপিক, আমি টপিকগুলোর নাম জানতে চাচ্ছি। আজকে কি কি টপিকে আলোচনা হয়েছে, আমি 2 মিনিট থাকবো তোমাদের সাথে। কি কি টপিকে আলোচনা হয়েছে এই বিষয়গুলো তোমরা 2 মিনিটে আমাকে জানাবে। আশরাফুল ইসলাম শান্ত বলছে স্যার নেক্সট ক্লাস কোন দিন। নেক্সট ক্লাস তোমাদের কিশোর বাতায়ন পেজে জানিয়ে দেওয়া হয়। কিশোর বাতায়ন পেজের সাথে তোমরা থাকো, তোমাদের জানাই দেওয়া হবে যে আগামী দিনের ক্লাস কি হবে, তারপরের দিনের ক্লাস কি, সেটা তোমাদের দেওয়া হবে। রিফা জারিফ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি লিখেছো জড়তার ভ্রামক, ভরবেগ আর নিউটনের সূত্র। অ্যালসন বড়ুয়া সে বলছে জড়তা। মুসা চৌধুরী এই আইডি থেকে আসছে চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক, ভরবেগ। আর কি কি টপিক আলোচনা হলো? সাদিয়া ফারহানা জুই, গুড। মৌলিক বল এই বিষয়টি কেউ বলে নাই। নিউটনের সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাও কেউ বলেনি, ধন্যবাদ। জয়ন্তী রয় লিখছে ফোর্স, বল, জড়তার ভ্রামক, ভরবেগ, রকেটের জ্বালানির রেট, হার, এটা খুব গুরুত্বপূর্ণ, লাস্টে আমরা এটা আলোচনা করেছি। তারপরে অরুণ শিখা গমেজ সে লিখছে জড়তা, বল। অ্যালসন বড়ুয়া সে উত্তর দিয়েছে। খালেদ চৌধুরী উত্তর দিয়েছে। মোহাম্মদ ইউনুস আইডি থেকে আমরা উত্তর পেয়েছি। মাহফুজ আহমেদ থেকে উত্তর পেয়েছি। তারপরে হুশিয়ার আইপিটিআই, আশিক প্রিয়, আব্দুস সোবাহান, মিনহাজুল আবেদিন, আয়েশা জামান, এইচএস জেবা, এরপরে খালেদ চৌধুরী, নিউটনের সূত্র। তো অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বাড়ির কাজটা দিয়ে শেষ করি। আজকের আমাদের বাড়ির কাজটা কেমন হবে? তো বাড়ির কাজ হলো খুবই ছোট্ট একটি অঙ্ক থাকবে বাড়ির কাজ, যাতে তোমরা আগ্রহ নিয়ে করতে পারো।
অর্থাৎ যেই সমীকরণ দিয়ে আমরা সমাধান করেছি ইতিপূর্বে সেই সমীকরণ দিয়ে আমরা আরেকটি অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি। সেটি হলো 5 কেজি ভরের একটি দৃঢ় বস্তু, অর্থাৎ এম এর মান হলো 5 কেজি। তোমরা লিখে নিতে পারো 5 কেজি ভরের একটি দৃঢ় বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 1.5 মিটার দূরে, অর্থাৎ আর এর মান হলো 1.5 মিটার, 1.5 মিটার, তারপরে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরছে, অর্থাৎ ওমেগা হলো 5 রেডিয়ান পার সেকেন্ড। তারপরে বলছে এর জড়তার ভ্রামক ও ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে হবে। জড়তার ভ্রামক আই আর ঘূর্ণন গতিশক্তি কে নির্ণয় করতে হবে। অর্থাৎ আগে আমরা যে একটি অঙ্ক করেছি ঠিক সেই রকমই একটা অঙ্ক এটা আমরা করব। এটি হলো আমাদের বাড়ির কাজ, আমরা পারি কিনা এই জন্য এটি দেওয়া হলো। তো বন্ধুরা আমি আরেকবার অঙ্কটি বলে দিই যে 5 কেজি অর্থাৎ 5 কেজি ভরের একটি দৃঢ় বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 1.5 মিটার দূরে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরছে, এর জড়তার ভ্রামক ও ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। এটি হবে তোমাদের বাড়ির কাজ। তো এই বাড়ির কাজ তোমরা আমাদের ক্লাসের কমেন্ট বক্সে তোমরা জমা দিয়ে দিবে এবং প্রতিদিন সেগুলো চেক করা হয়, কারা কারা বাড়ির কাজ করছে সেগুলো আমরা নোট করে রাখি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আজকে অনেক লম্বা ক্লাস হলো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে তোমরা কিশোর বাতায়নের সাথে থাকবে এই আশাবাদ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো।